আমরা লোধ ফলসের কাছে চলে এসেছি এখন। এখান থেকে হচ্ছে এই আমাদের অনেকটা দূরে, ওখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। এখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত এখনও হাঁটতে হবে হেঁটে। ওই সামনে একটা গেট আছে, দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যে এখানে লেখা আছে 1.5 কিলোমিটার। আর এই যে সামনে এই গেটটা, এখান দিয়ে আমাদের ঢুকে যেতে হবে এখন। এখানে আমরা আমাদের বাস ঢুকতে দিচ্ছে না, এখানে সব গাড়ি ঢুকতে দেয় না, তাই অত দূরেই দাঁড় করিয়ে দিয়েছে। এবার এখান থেকে আপনাদের হেঁটে হেঁটেই যেতে হবে আসার পর। আমরা গেট দিয়ে ঢোকার পর এখান দিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। ঠান্ডা ঠিকঠাকই আছে এই জায়গাটাতে, কিন্তু এই যে জঙ্গল, এখান দিয়ে কন্টিনিউয়াস হেঁটে যেতে হবে। যারা বাসে করে এসেছে সবাইকে হেঁটেই ঢুকতে হয়েছে, আর যাদের কাছে 4 চাকা আছে বা 4 চাকা গাড়ি বুক করে এসেছে যারা, তারা এমনি ঢুকে যেতে পেরেছে ভিতরে। নেতারহাট থেকে যখন বেতলা ফরেস্টের উদ্দেশ্যে আপনারা রওনা দেবেন, মাঝ রাস্তায় পড়বে পালামু টাইগার রিজার্ভ। অনেকে এই পালামু টাইগার রিজার্ভে 1 নাইট স্টে করে এই টাইগার রিজার্ভে ঘোরার জন্য, এবং পালামু ফোর্টও আছে। তবে যদি আপনাদের সেরকম প্ল্যান না থাকে, যদি সরাসরি আপনারা নেতারহাট থেকে বেতলা যেতে চান, তাহলে মাঝপথে পড়বে হচ্ছে লোধ ফলস। ঝর্নার জলটা এখান দিয়েই যাচ্ছে মনে হয়, এখানে দেখা যাচ্ছে হালকা মতো জঙ্গলের মাঝখান দিয়ে। এখনও হাঁটতে অনেকটাই হবে আমাদের, এখনও একদমই অনেকটা হাঁটতে হবে, একটুখানি না শিওর হাঁটতে হবে। আওয়াজ তো পাওয়া যাচ্ছে, এই যে এখানে অন্য গ্রুপরা খাচ্ছে এসে বসে বসে। মনে কোনো দরকার ছেলে সামনে যেগুলো নিয়ে ভিজতে চলেছে, ভালো ভালো জুতোটা একটু ভিজে যাবে। যেগুলো নিয়ে ভয় থাকে সেইগুলোই হয়। হ্যাঁ, সবার আগে আমি জুতো ভেজাবো। চ খুব বাজে অবস্থায় জায়গাটা। এটাই তো চাপের হয়ে গেল এই জায়গাটা। খুব কষ্টে জুতো ভেজানোর পর দুজনে এগাচ্ছি আবার সামনের দিকে। বড় বড় ঝর্ণা দেখার জন্য ছোটখাটো জুতো তো ভেজাতেই হয়। ছোটোখাটো জুতো না, জুতো ভেজার পর এখনও আমাদের ওই বেতলা ফরেস্টে যাওয়ার জন্য এখনও অনেক কিলোমিটার যেতে হবে এখান থেকে। এখানে সব 4 হুইলার্স গাড়িগুলো পার্কিং করে রাখা হয়েছে, তো এটা দেখে মনে হচ্ছে যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। না, সেটা লাস্ট 15 মিনিট ধরেই মনে হচ্ছে যে কাছে চলে এসেছি, কারণ লাস্ট 15 মিনিট ধরেই 4 হুইলার গাড়ি দেখে। না, এখানে 4 হুইলার গাড়িগুলো সত্যি করে পার্ক করা আছে পরপর। আমরা যতটা কাছে ভেবেছিলাম ওয়াটারফলসটা ততটা না। এখনও হেঁটে যাচ্ছি, এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ওয়াটারফলস। হেঁটেই যাচ্ছি, ভাবলাম ওখানে গাড়ি পার্কিং করা, ওখান থেকে হয়তো কাছে হবে, কিন্তু না, সামনেও গাড়ি পার্কিং করা। জানি না এখনও কতটা হাঁটতে হবে। হ্যাঁ, তোর কথাই ঠিক ছিল, কিন্তু এখনও হেঁটে যাচ্ছি। আমাদের সাথে যারা এসেছিল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো, খুঁজে পাওয়া যায়, শুধু আমরা দুজনই আগে আছি। এবার মনে হয় না, আমরা শুধু ওয়াটারফলসের সিঁড়ির কাছে এসেছি, ওয়াটারফলসের কাছে এখনো যাইনি। সামনে ওই ওয়াটারফলসে ওঠার গেট দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে আমরা উঠে গেছি। এরকম সিঁড়ি সোজা আমাদের উঠে যেতে হবে এখনো পর্যন্ত। ওই যে উপরে ওয়াটারফলস, এই লোধ ফলস হচ্ছে বুড়া রিভারের ওপরে তৈরি, এবং লাতেহার ডিস্ট্রিক্টে,
তাই লোধ ফলস অবশ্যই যাবেন। এই সামনেই দেখা যাচ্ছে ওয়াটারফল, আর বেশিটা যেতেও হবে না, আর একটুখানি হাঁটলেই হয়ে যাবে। সবাই হাঁপিয়ে গেছে, সবাই বসে পড়েছে, কিন্তু আমরা এখন হেঁটে যাচ্ছি। ওই সামনে দেখা যাচ্ছে ওয়াটারফল, সবাই এত কাছে যাচ্ছে না, কিন্তু আমরা যাবো। যতটা কাছে পসিবল যাবো। অনেকটা হাঁটা হয়ে গেছে। কষ্ট তো আছে, কিন্তু কষ্ট করে আসার পর খুব ভালো দৃশ্যও আছে এখানে, তাই চেষ্টা করবে না উপরে আসার। বেশি বয়স্করা হয়তো পারবে না, কিন্তু বাকিদের আসা উচিত। এই যে আমাদের ওয়াটারফল, আমরা চলে এসেছি এখানেই সামনে। এখানে অনেকটা যাওয়া যাবে, এখানে ব্রিজও আছে। অনেক লোকই এসছে এখানে, ফার্স্টে দেখে ভাবছিলাম বেশি লোক হয়তো আসেনি, কিন্তু অনেকেই এসছে। খুবই সুন্দর জায়গা, আর অনেক বড় ওয়াটারফল এটা, এখান দিয়েও পড়ছে জল। বেশ খানিকটা পথ আপনাদের কিন্তু পায়ে হেঁটে যেতে হবে যদি আপনাদের সঙ্গে বড় গাড়ি থাকে। আর যদি ছোট 4 চাকা গাড়ি থাকে তাহলে আপনাদের শুধুমাত্র 250 মতন সিঁড়ি আপনাদের ক্লাইম্ব করে এই ফলসে পৌঁছতে হবে। এই জায়গাটা একটু ডেঞ্জার আছে, যখন আসবেন একটু দেখে আসবেন। এখন আমি এই সাইডে এগিয়ে যাচ্ছি, দেখবো কতটা যেতে পারি। সবাই যখন অত দূর গেছে আমিও যেতে পারবো। আমার সাথে কেউ নেই এখন, আমি সবাই পিছনেই দাঁড়িয়ে গেছে, আমি এখানে এসছি এদিকে চলে যাচ্ছি। পাথরগুলো খুবই স্লিপ, কিন্তু আমি যাবো, যখন ভেবে নিয়েছি তো যাবোই। খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এরকম জায়গায় দাঁড়িয়ে, তার মধ্যে লোকজন এমনভাবে যাচ্ছে দেখে মনে হচ্ছে তারাই আমাকে ফেলে দেবে। পাথরগুলো গায়ে একটু বালি বালিও হয়ে আছে, যার জন্য স্লিপ খাচ্ছে। পৌঁছে গেছে এই সাইডটাতে। চলে এসছি আমি কাছাকাছি, ফ্যামিলি অনেক সিন আছে ওই উপরে, ওখানে আর যাবো না। যাওয়াই যায়, কিন্তু যাওয়ার পর ফেরার পর আমি খুবই ঝাড় খেতে চলেছি বাড়ির লোকের কাছে, তাই জন্য দিকে যেতে ভয়ও লাগছে। চলো যাওয়াই যাক। উপরটায় যাওয়ার জন্য আমাকে ওই জায়গাটা দিয়ে যেতে হবে, তাই ভাবছি যাবো কি যাবো না। এসে যখন গেছি চেষ্টা করবো যাওয়ার। ওদিক দিয়ে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। লাইন করে করে এখন আমি চলেই যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। ও এদিকে পড়লে এখান দিয়ে ইজি আছে রাস্তাটা।
আছে। এত কাছে চলে এসেছে। খুবই সুন্দর, এত কাছে আসার পর সত্যি ভালো লাগে এত কষ্ট করে। আর কেউ আসতে পারেনি, এটাই কষ্ট। তাই ফটোও তুলতে পারবো না নিজের, আমি সেলফি তুলেই চলে যেতে হবে। আমি আবার ফেরার জন্য রেডি হয়ে গেছি, আবার এই রাস্তা দিয়ে চলে যাবো। এখন প্রবলেমটা হলো আমি একটু এমন জায়গায় চলে এসেছি এখান থেকে যাওয়াটা চাপ হয়ে যাবে। স্লিপ খেয়ে নামতে হবে আস্তে করে, আছে এক্ষুনি পড়ে যেতে যেতে বেশিছি। এই জায়গাটা একটু চাপে। ফিরে যাচ্ছে এদিকে, আবার সামনে চলে গেছি। ওখানে আমাদের সব ফ্যামিলি ওখানে দাঁড়িয়ে আছে ব্রিজের ওখানে। তো আমি চলে এসেছি, এবার আবার ফিরে যাওয়ার সময় চলে এসেছে। লোথ ফলস দেখে আমরা বেতলা ফরেস্টে যে হোটেলে উঠেছিলাম, সে হোটেলটির নাম হচ্ছে হোটেল হিল ভিউ। বেতলা ফরেস্ট থেকে এই 10-15 মিনিট আপনাকে যেতে হবে। মেন গেট থেকে 10-15 মিনিটের জার্নি আছে। এবং হোটেলটি আমি বলবো আপনাদের বাজেট হোটেল। 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে আপনারা এসি রুম পেয়ে যাবেন। আর যদি শীতকালে যান তাহলে তো এসি রুমের কোনো ব্যাপার নেই। এবং হোটেলটি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে বলে আমি আপনাদের হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন মনে হয় এই নাম্বার থেকে ফোন করে আপনারা দরদাম করে বুক করতে পারেন। বেতলা ন্যাশনাল পার্কের গেট খোলে সকাল 6টায়, তাই চেষ্টা করবেন যত ভোরে যাওয়া যায়। তার কারণটা হচ্ছে যদি আপনি দেরি করে ফেলেন এবং আপনাদের আগে যদি বেশ কিছু জিপ যদি ফরেস্টে ঢুকে যায়, তখন কিছু ওয়াইল্ড অ্যানিমেল যারা থাকে আশেপাশে তারা ভয় পেয়ে জঙ্গলের ভেতর ঢুকে যায়। তো পরবর্তীকালে আপনি যখন দেরি করে যদি ঢোকেন, জন্তু জানোয়ার দেখতে না পাওয়ার চান্সই বেশি হয়ে যায়। সেই কারণে আমি সাজেস্ট করব যত ভোরে পারবেন গিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়াবেন এবং জিপে করে ভেতরে ঢুকবেন। মোটামুটি 2500 থেকে 3000 টাকার মধ্যে আপনারা জিপ পেয়ে যাবেন। 6 জন এক একটা জিপে থাকে এবং খুব ভালো করেই ওরা ঘোরায়। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ভেতরে আপনাদের ঘোরাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এবং ভিতরে অনেক রকমের জন্তু জানোয়ার আপনারা দেখতে পাবেন। ভালো তো আছে, ফাঁকা থাকবে, সবাই বন্ধ জেনে। আমরা ঢুকে গেছি বেতলা ন্যাশনাল পার্কে। আজকে গুগলে দেখাচ্ছিল বন্ধ আছে, কিন্তু 31 ডিসেম্বরের জন্য এটাকে খোলা রেখেছে। সবাই রিকোয়েস্ট করে খোলা রেখেছে।
কে বললো বাঘ আছে? বলছে বাঘ আছে বলছে, কারণ দাঁড়া আমি দেখাচ্ছিলাম বলে। এই যে বাঘ, আমরা একেই দেখতে এসেছি, এখানে দেখতে পাবো নাকি জানি না। টিকিট কাটা, ওই যে টিকিটের লোক। ন্যাশনাল পার্ক, আর এখানে টিকিট কাটা হয়, টিকিট কাউন্টারটা বন্ধ, কিন্তু আমরা আজকে শুধু ঢুকবো একা, আমাদের শুধু গ্রুপটা। আমরা সকাল সকাল চলে এসেছি বেতলা ন্যাশনাল পার্কের দিকে। এবার যেটা বললাম বন্ধ ছিল আছে, কিন্তু তাও এখন টিকিট কাটা হচ্ছে, শুধু আমাদের গ্রুপটাই দেখা যাচ্ছে, আর কোনো টুরিস্ট দেখতে পাচ্ছি না, তাই জন্য আমরা 3টা গাড়ি নিচ্ছি, এবার এখানে ঢুকবো। এবার আপনাদের সব আমরা চার্ট, কেমন প্রাইস আছে সব কিছু সব দিয়ে দেবো। চার্টের ফটো আমরা তুলে নিয়েছি। আর সামনে এমনি দেখা যাচ্ছে এখানেও আছে একটা ওয়াইল্ড লাইফ টাইগার রিজার্ভ আছে এখানে, হ্যাঁ টাইগার রিজার্ভ ওখানে। আর আমাদের মনে হয় সম্ভবত ঢোকার গেট এদিক দিয়ে না, কারণ এখানে তো এরকমই সব জিনিসপত্র দেখতে পাচ্ছি। আমরা তো আর হেঁটে ঢুকবো না, আমরা গাড়ি করে ঢুকবো, তাই গাড়ি সব বাইরে আছে, জিপ টিপ রাখা। প্রথমবার কোনো ফরেস্ট সাফারিতে মানে শুধু আমাদের জন্য খুলে যায়, হ্যাঁ এরকম একটা ব্যাপার হচ্ছে। আর কোনো লোকজন 31 ডিসেম্বর বলে ওটা খুলে দিয়েছে, নাহলে খোলার কথা না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, বাইরেটায় ডাইনোসর কেন রাখা? ডাইনোসরের সামনে ডাইনোসর ধরবে। এটা হরিণ, আর আমাদের ওখানকার মতো হনুমান দেখতে পেলাম, মানে কলকাতার মতো। ব্যাস, দেখি আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে ভালো কিছু দেখতে পাবো। বেতলা ন্যাশনাল পার্কে যে ধরনের জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় তাদের মধ্যে বিশেষত হচ্ছে গৌড় জাতীয় হরিণ, চিতল হরিণ আছে, হাতি আছে, যদি আপনাদের কপালে থাকে হাতি দেখতে পাবেন। বাঘ 12খানা থেকে 15খানা বাঘ আছে, তবে যেহেতু ছত্তিশগড় মানে খুবই কাছে, বর্ডার একদম ছত্তিশগড়, তাই বাঘ সাধারণত ছত্তিশগড়ের জঙ্গলে চলে যায় এবং খুব কম সময় বেতলা ফরেস্টে থাকে। তবে ওরা মাঝে মধ্যে খাবারের সন্ধানে আসে। সেটা এতটাই বড় জঙ্গল যে এটাকে নির্দিষ্ট করে বলা যাবে না যে আপনি বাঘের দেখা পাবেন কি পাবেন না। তবে টোটাল 12 থেকে 15টা বাঘ আছে, অনেক লেপার্ড আছে এবং প্যান্থার জাতীয় জন্তু আছে, কিছু জংলি ভাল্লুক আছে, সাম্ভার আছে, নীলগাই আছে এবং ছোট ছোট বিভিন্ন রকমের জন্তু আছে। তবে আমার বিশেষ করে যেটি ভালো লেগেছে সবথেকে, সেটা হচ্ছে হনুমানের সাথে হরিণের যে বন্ধুত্ব। যেখানেই দেখেছি এক ঝাঁক হরিণ বসে আছে, সেখানেই দেখেছি এক ঝাঁক হনুমান তাদের সাথে খেলছে একসাথে। এরকম আমি আগে কখনো কোথাও দেখিনি, তো ভীষণ ভালো লেগেছে এই বিষয়টা। তো এইভাবে আপনারা জঙ্গলের ঘুরুন, বেতলা ফরেস্ট এনজয় করুন। এদেরকে ছাড়ে খাওয়ার জন্য, সরকার থেকে ছাড়ে। ये सब माल रेट पे ही होना है। হনুমানই দেখবো, শুধু হনুমান হনুমান হনুমান। সবাই পোজ দিচ্ছে কেন ক্যামেরা দেখে? बता सकते हो हाथी कहाँ है, बताओ। बोलो। यहाँ पानी रहेगा क्योंकि ये सोलर प्लेट वाला धूप निकलेगा, पानी चालू हो जाएगा। ये पानी चालू हो जाता है यहाँ पे, जो है ना पानी गिर रहा है, पानी हाँ हाँ पानी गिर रहा है ना। हाँ हाँ हाँ, यहाँ देखिए पानी चालू रहता है, इसमें पानी रहता है, हर जगह पानी सूख जाता है। क्या है ना कि गर्मी का मौसम में पानी वाला जगह में हर जानवर जो है ना, कोई कोई जानवर मिलते रहता है, तो 100% मिलते रहेगा। अभी ठंडा का मौसम, अभी बादल किया है तो जानवर चल नहीं पा रहा, जहाँ जो बैठा हुआ है वहीं पे बैठा है।
धूप निकलता तो चलता ही घर उधर तो मिलता था। আমরা বাইরের দিকে চলে আসলাম, তাও কিছু দেখতে পারলাম না, শুধু হরিণ, বুড়ো শুয়োর আর ময়ূর আর হনুমান, এইগুলোই। वो साइड होते रहता है। अपना मर्जी कमा लेंगे, वो चाहे तो कंपार्ट नंबर 2 में भी रहेगा, 1 में भी रहेगा। আমাদের এই ঝাড়খণ্ড সিরিজের এই বেতলা ফরেস্ট হচ্ছে শেষ ভিডিও। আশা করি পুরো সিরিজ আপনাদের ভালো লেগেছে, আমাদের সঙ্গে ছিলেন, তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। হাওয়া বদল করতে থাকুন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমরা জানতে পারি যে আমাদের ভিডিও কোথাও কোনো খামতি আছে কি না, বা আপনারা আরও কি কি জানতে চান। তবে আমাদের লক্ষ্য থাকে, মূল লক্ষ্য থাকে যে আমরা কম পয়সায় কিভাবে ঘুরবো, তাই সেই জন্য আমরা বাজেট হোটেলগুলোই বেশি খুঁজে বেড়াই। এবং একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু গ্রুপ ট্যুর করি সব সময়, কারণ আমাদের সাথে মিনিমাম 15 জন লোক থাকে, 14 থেকে 15 জন লোক থাকে। তো সেই কারণে আমাদের ট্যুরের বাজেট যেটা আমরা দিই সেটা সবসময় গ্রুপ ট্যুরের সাথেই কম্পেয়ার করবেন। আপনি যদি 3 জন বা 4 জন কখনো বেড়াতে যান, তার কিন্তু বাজেট আমাদের সাথে মিলবে না। তো সেই কারণে যদি কোনো ইনফরমেশান আপনাদের দরকার থাকে তাহলে আমাদের ইনবক্সে জানাবেন বা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেব। শেষ আমাদের সাফারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।